আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাসের আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাস থেকে পড়া শুরু করব। তো দেখো, জীবের শ্রেণীবিন্যাস আসলে কি? দেখো, আমাদের পৃথিবীতে বর্তমানে প্রায় 4 লক্ষ উদ্ভিদ এবং প্রায় 13 লক্ষ প্রাণীর প্রজাতি নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা না, সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। শুধুমাত্র 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণীদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদের সম্পর্কে আমরা তথ্য জানতে পেরেছি। এখনো কিন্তু অজানা অনেক। এমনকি ধারণা করা হয় যে যদি আমরা কোনোদিন আসলে সকল প্রাণীর তথ্য জানতে পারি, যে সব জীবের বর্ণনা যদি শেষ হয়, তাহলে তার সংখ্যা দাঁড়াবে 1 কোটি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী মিলে টোটালি প্রায় 1 কোটির মতো জীব আমাদের পৃথিবীতে থাকতে পারে। তো এত এত জীবকে জানা, বোঝা, তাদের সম্পর্কে তথ্য জানার জন্য তাই আমরা কি করেছি, বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে যে কিভাবে এত এত জীব, এত এত উদ্ভিদ এবং প্রাণীকে সুষ্ঠুভাবে বিন্যস্ত করলে তাদের সম্পর্কে আমরা তথ্য আরো সহজে জানতে পারবো। সেজন্য বিজ্ঞানীরা শ্রেণীবিন্যাসের উদ্ভব করেছেন। তো শ্রেণীবিন্যাস সর্বপ্রথম উদ্ভব করেছিলেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তো উনি মূলত শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। উনি সর্বপ্রথম শ্রেণীবিন্যাস বিদ্যা আবিষ্কার করেছিলেন। আর এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য হচ্ছে যে বিশাল, দেখো এখানে লেখা আছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা যায়। অর্থাৎ কি, যে এত এত প্রাণীর মধ্যে থেকে কোনো একটা প্রাণী সম্পর্কে যদি তুমি জানতে চাও, যে এত বিশাল এবং বৈচিত্র্যময় প্রাণীর জগতের মধ্য থেকে কোনো একটা প্রাণী সম্পর্কে যদি জানতে চাও, তাহলে কিভাবে সহজভাবে, কিভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে তুমি তা জানতে পারবে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, মানে কিভাবে ট্যাক্সোনমিটা হচ্ছে যে কিভাবে তুমি এত বিশাল প্রাণীর জগতের ভিতর থেকে যে কোনো একটা প্রাণী সম্পর্কে সহজে স্বল্প সময়ে জানতে পারো, সেই জ্ঞানটা। ওকে, এরপর যদি আমরা বলি যে ক্যারোলাস লিনিয়াস কিন্তু প্রথমে প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন, যে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে কি প্রাণী জগৎ। ঠিক আছে, এরপর আরো বিভিন্ন বিজ্ঞানীরা আরো বিভিন্ন ভাবে এটাকে উন্নত করার চেষ্টা করেছেন, যে শ্রেণীবিন্যাসকে আরো বিস্তারিত, আরো বিভিন্ন ভাগে ভাগ করেছেন, যেন আরো সহজ হয় কোনো একটা প্রাণী সম্পর্কে জানা। তো বর্তমানে দেখো, জীব জগৎকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী। ওকে, এই প্রোক্যারিওটার ভিতরে শুধুমাত্র একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে মনেরা রাজ্য। আর সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার ভেতরে 4টা রাজ্য আছে। 2 নম্বরে হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বরে হচ্ছে ফানজাই, 4 নম্বরে হচ্ছে প্লান্টি, 5 নম্বরে হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, তো আসলে দেখি এখানে কি লেখা, যে ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। ঠিক আছে, তো কারণ তখন মানুষ এত তথ্য তো জানতো না বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে, যেগুলো পরে আবিষ্কার হয়েছে। এই কারণে তখন শুধুমাত্র দুটো রাজ্যেই ভাগ করা হয়েছিল। তো পরে যখন আস্তে আস্তে মানুষ জানতে পারে যে বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ আরএনএ এর প্রকারভেদ সহ জীবের আরো অনেক খুঁটিনাটি বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা, এবং এই এই নতুন আবিষ্কৃত তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। এই যে এই 5টা রাজ্য মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। ওকে, তারপর আসো দেখি, পরবর্তীকালে মার্গুলিস এত সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। এই যে এখানে দেখো, আমাদের হুইটেকার সাহেব যেই 5টা রাজ্যের কথা বলেছিল, যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যকে তারপর কি করা হলো, দুটো সুপার কিংডমে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এই দুটো সুপার কিংডমে ভাগ করলেন কে,
মার্গুলিস। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এমসিকিউতে যে কে কোন কাজটা করেছিল। 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, এই কাজটা কে করেছিল? হুইটেকার। ঠিক আছে, আর এই 5টা রাজ্যকে যে দুটো সুপার কিংডমের আওতাভুক্ত করা হয়েছিল, এই কাজটা কিন্তু করেছিল মার্গুলিস। ঠিক আছে, তো দেখো প্রথমে এম পরে ডাব্লিউ, অর্থাৎ কি প্রথমে মার্গুলিস, মার্গুলিসের এখানে দেখো সুপার কিংডম গুলো আছে, অর্থাৎ মার্গুলিস সুপার কিংডম গুলোকে ভাগ করেছিল, আর হুইটেকার কি করেছিল? রাজ্যগুলোকে ভাগ করেছিল। ওকে, এরপর আসো এই সুপার কিংডম গুলোর বিস্তারিত জানি। যেহেতু তোমরা দেখেছো যে সুপার কিংডম ওয়ানে শুধুমাত্র একটাই রাজ্য, সুপার কিংডম ওয়ান কে বলা হয় প্রোক্যারিওটা বা আদিকোষী। প্রো শব্দটার অর্থই হচ্ছে আদি, আর ক্যারিওটা বা ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো আদিকোষীদের মানে বা প্রোক্যারিওটার অর্থ যেহেতু হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ কি এরা হচ্ছে আদিকোষী, মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে প্রোক্যারিওটাদের নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নয়, এবং যেটা কিন্তু আমরা এদের নাম থেকেই বুঝতে পারি। প্রোক্যারিওটা, প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটা হচ্ছে, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা আদি কোষ। ওকে, এরা হচ্ছে এককোষী আণবিক কণিক। তো প্রোক্যারিওটার মধ্যে আমরা দেখেছিলাম যে একটাই রাজ্য, সেটা হচ্ছে শুধুমাত্র মনেরা। তো আসলে মনেরা রাজ্য সম্পর্কে দেখি। এই যে শুনো, তোমাদের সুপার কিংডম ওয়ান এর ভিতরে যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, রাজ্য একের ভিতরে কিন্তু সেই সবগুলো বৈশিষ্ট্যই থাকবে। ঠিক আছে, তার সাথে যদি কিছু এক্সট্রা থাকে থাকতে পারে। সেম কথা তোমরা যখন সুপার কিংডম টু এর ভিতরে যে 4টা রাজ্য পড়বা, সেই 4টা রাজ্যের ভিতরেও কিন্তু এই প্রথম যে বৈশিষ্ট্য যে এগুলো হচ্ছে প্রকৃত কোষী, এককোষী বা বহুকোষী থাকতে পারে, এককভাবে বা কলোনিয়াল আকারে থাকতে পারে, এই তথ্যগুলো কিন্তু বাকি সবগুলো সুপার কিংডম টু এর আওতাভুক্ত যে 4টা রাজ্য, সেই 4টা রাজ্যের জন্যই কিন্তু প্রযোজ্য যে এরা প্রকৃত কোষী। ঠিক আছে, তেমনি এখানে সুপার কিংডম ওয়ান এর জন্য যা লেখা আছে যে এরা আদিকোষী, এটা কিন্তু যে মনেরা রাজ্যের জন্য প্রযোজ্য, যে মনেরা রাজ্যের জীবগুলো হচ্ছে আদিকোষী, অবশ্যই আদিকোষী এবং এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে বুঝে কি ফিলামেন্ট বা সুতার মতো, যে একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এই যে তোমরা যদি দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এটা কিন্তু একটা সুতার মতো শেপের। ঠিক আছে, তো এই যে এই ধরনের দেখো একটা ছোট ছোট অনেকগুলো কোষ একটার পর একটা মিলিত হয়ে কিন্তু একটা সুতার মতো আকার গঠন করেছে। এই যে সুতার মতো আকারের যে গঠন, এটাকে কিন্তু ফিলামেন্ট বলা হয়। ঠিক আছে, তারপর বলা হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে কি কলোনি করে অনেকগুলো একসাথে হয়ে থাকতে পারে, এটাই। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। আচ্ছা, তোমরা যদি নিউক্লিয়াসের গঠন মনে থাকে তাহলে আমি বলি, নিউক্লিয়াস কিন্তু তোমরা যখন এঁকেছো, নিউক্লিয়াসের ভেতরে তোমরা কিন্তু জালের মতো একটা কিছু এঁকেছিলাম, মনে আছে? যে জালের মতো একটা বস্তু, সামনে তোমরা নিউক্লিয়াস নিয়ে যখন পড়বা তখন দেখতে পারবা। তো নিউক্লিয়াসের ভেতরে যে জালের মতো অংশটা, ওইটাকে বলে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তু। তো এই যে ক্রোমাটিন বস্তুটা, এই যে নিউক্লিয়াসটা এরকম থাকে, তো এর ভেতরে এরকম জালের মতো অনেক কিছু থাকে, আর একটা সাথে এখানে একটা গোল গাঢ় গোল অংশ থাকে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। গাঢ় একটা অংশ থাকে, আর সাথে চারপাশ দিয়ে এরকম সুতার মতো পেঁচানো থাকে। তো যে গাঢ় অংশটার নাম হচ্ছে নিউক্লিওলাস, আর চারপাশের যে অংশগুলা এর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার পর্দা। তো দেখো এখানে কিন্তু নিউক্লিয়ার আবরণও থাকে না। তোমরা যে যে আদিকোষ বা মনেরা রাজ্যের কথা আমরা পড়তেছি, মনেরা রাজ্যে কিন্তু কোনো নিউক্লিয়ার আবরণ থাকে না। তারপর কোনো নিউক্লিওলাসও থাকে না, শুধুমাত্র এই ক্রোমাটিন বস্তুটা বা মানে জাস্ট এরকম একটা বস্তুর মতো সুতার মতো একটা কিছু থাকে, এছাড়া কিন্তু আর কিছু থাকে না। ওকে, এই ক্রোমাটিন যে বস্তুটা, এটা যেহেতু নিউ মানে নিউক্লিয়াসের আর কোনো গঠন থাকে না, অর্থাৎ চারপাশে কোনো আবরণ থাকে না, তারপর এখানে নিউক্লিওলাসও থাকে না, শুধুমাত্র এই ক্রোমাটিন তন্তুটা থাকে, তাই একে অসম্পূর্ণ নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস বলা হয়। এবং মূলত এই কারণেই এই রাজ্য এক অর্থাৎ মনেরা রাজ্যকে, অথবা বলতে পারো যে সুপার কিংডম ওয়ান কে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয়। ওকে, এই যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
আর এগুলো কিন্তু কিছুই থাকে না, অর্থাৎ সোজা কথা বলতে পারো যে এদের দেহে কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোমটা থাকে আর এই যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তুটা থাকে। ওকে, এদের যে বিভাজন হয় অর্থাৎ এরা যে বংশবৃদ্ধি করে সেটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, অর্থাৎ একটা থেকে দুটোতে তৈরি হয়, মানে একটা কোষ ভাগ হয়ে দুটো হয়ে যায়। এরা মূলত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যেদের শরীরে প্লাস্টিক চলে আসে অন্য কোনো সোর্স থেকে, তখন এগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপাদন করতে পারে। বাট মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে এদের শরীরে প্লাস্টিক থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্যান্য আরো যে অঙ্গাণু থাকে একটা প্রকৃত কোষের ভিতরে, সেগুলো কিছুই থাকে না। তবে মনে রাখবে একটা কথা, যে যে রাইবোজোম যেটা আছে এটা কিন্তু মাস্ট থাকবেই, এবং রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, অর্থাৎ এটা প্রকৃত কোষী এবং আদি কোষী দুটোর মধ্যেই থাকে, কমন একটা জিনিস রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোমের কাজ হচ্ছে মূলত প্রোটিন তৈরি করা, এটা আদি কোষী এবং প্রকৃত কোষী উভয় কোষের ভিতরেই থাকে। ওকে, তো দেখো এর উদাহরণ দেওয়া আছে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আমরা যদি বলি যে ব্যাকটেরিয়া কি উদ্ভিদ নাকি প্রাণী, তাহলে কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না যে আসলে এটা কি। এটা কিন্তু কোনো উদ্ভিদও না, কোনো প্রাণীও না। ঠিক আছে, এই লাইনটা তোমাদের বইয়ে আছে, আমি যদি দেখাই একদম শুরুর দিকে, এই লাইনটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে ব্যাকটেরিয়া, যেমন দেখো এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়, যেমন ব্যাকটেরিয়া। ওকে, এর মানে কি, ব্যাকটেরিয়াকে আসলে আমরা উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যেও ফেলতে পারি না, প্রাণীর বৈশিষ্ট্যের ভিতরেও ফেলতে পারি না। এমন আরেক ধরনের একটা জিনিস আছে যেটাকে আমরা মানে জীবও বলতে পারি না, জ্বরও বলতে পারি না, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়। ভাইরাসকে বলা হয় জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়। আর ব্যাকটেরিয়াকে উদ্ভিদও বলা যায় না, প্রাণীও বলা যায় না। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে কনফিউশন যেন না হয় তাই দুটো একসাথে বলে দিলাম, যে ব্যাকটেরিয়া হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়ে বলা যায়, বা উদ্ভিদও বলা যায় না, প্রাণীও বলা যায় না, এমন একটা সিচুয়েশন। আবার সেম ভাইরাস, ভাইরাস কিন্তু ভাইরাসকে কোনো জীবও বলতে পারো না, আবার জড়ও বলতে পারো না। ভাইরাস যখন কোনো একটা জীবের দেহে থাকে তখন সেটা জীবের মতো আচরণ করে, আবার সেটা যখন কোনো একটা জড় পরিবেশে থাকে তখন সেটা কিন্তু জড় পদার্থের মতোই আচরণ করে। ঠিক আছে, তো চলো নেক্সটে দেখি। এই গেল আমাদের প্রথম রাজ্য বা রাজ্য ওয়ান মনেরা। মনেরা বৈশিষ্ট্যগুলা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। আমি মুখস্থ করার চেয়ে অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা যদি বুঝে বুঝে পড়ো, যে যেহেতু রাজ্য এক, এদের রাজ্য এক বা প্রোক্যারিওটার অর্থ হচ্ছে আদিকোষী, অর্থাৎ এদের দেহে কিছুই নাই, নিউক্লিয়াসও ঠিক মতো নাই, নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র এই ক্রোমাটিন তন্তুটা আছে, এদের দেহে নিউক্লিওলাসও নাই, আবার নিউক্লিয়াসের যে চারপাশে যে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার পর্দাটা থাকে সেটাও নেই, শুধুমাত্র ক্রোমাটিন তন্তুটা থাকে। এছাড়া অন্যান্য অঙ্গাণু যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি যে আরো বিভিন্ন যে জিনিস থাকে সেগুলো কিছুই নেই, শুধুমাত্র রাইবোজোম আছে। এটা প্রশ্নে আসতে পারে যে নিচের কোন জিনিসটা মানে আদিকোষীদের দেহে থাকে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে নিচের কোন জিনিসটা আদিকোষীদের দেহে থাকে, সেটা হচ্ছে রাইবোজোম, কারণ সবকিছুই নেই, শুধুমাত্র রাইবোজোমটাই কিন্তু থাকে। ওকে, তো আসলে এরপর যাই সুপার কিংডম টু। সুপার কিংডম টু এর চারটা রাজ্য থাকে, চারটা রাজ্যর মধ্যে সুপার কিংডম টু কে যেহেতু বলা হয় ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে প্রকৃত বা ভালো, তো ইউ মানে হচ্ছে প্রকৃত বা ভালো, আর ক্যারিয়ন বা ক্যারিওটা মানে তো নিউক্লিয়াস। তাহলে দেখো এরা হচ্ছে প্রকৃত কোষী অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা ভালো নিউক্লিয়াস যুক্ত। এই কথা কেন, কারণ এদের নিউক্লিয়াসটার মধ্যে সব থাকে, যে এখানে যে আমরা নিউক্লিয়াসের একটা চিত্র দেখেছিলাম, যে নিউক্লিয়াসের চারপাশে একটা বর্ডার থাকে, এর ভেতরে কিন্তু নিউক্লিওলাস নামের একটা গাঢ় জিনিস থাকে, আর তার চারপাশে সুতার মতো পেঁচানো ক্রোমাটিন তন্তু থাকে। তো এই যে এটা হচ্ছে একটা সম্পূর্ণ নিউক্লিয়াসের চিত্র, আর এটা হচ্ছে আদিকোষীদের শুধুমাত্র যে ক্রোমাটিন তন্তুটা। ঠিক আছে, তো এই যে সুপার কিংডম টু এর যা যেগুলো আছে চারটা রাজ্য, তাদের সবার কিন্তু নিউক্লিয়াস হচ্ছে প্রকৃত, অর্থাৎ সম্পূর্ণভাবে গঠিত বা সুগঠিত, এজন্য এদেরকে বলা হয় প্রকৃত কোষ। ওকে, তো দেখো এরা হচ্ছে এক কোষী বা বহুকোষী, অর্থাৎ এরা এক কোষেও থাকতে পারে অথবা বহু কোষের মিলিত একটা রূপ হিসেবেও থাকতে পারে। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। তো রাজ্য দুই হচ্ছে প্রোটিস্টা। সুপার কিংডম দুই এর
বা প্রোক্যারিওটার মধ্যে রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কিন্তু সেম থাকবে। এরাও অবশ্যই প্রকৃত কোষী, যেটা আমরা আগে দেখেছি। তার সাথে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, যে আগের কথাগুলোই বলছে, বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, যে আগে এখানে আমরা যে কথাগুলো দেখলাম এগুলোই কিন্তু এখানেও আবার বলা হয়েছে, যে এককোষী বা বহুকোষী, কলোনিয়াল, ফিলামেন্টাস এবং সুগঠিত। এদের কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। এই যে আমরা যে চিত্রটাতে দেখেছিলাম, যে এটা হচ্ছে নিউক্লিয়ার বস্তু বা ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা কিন্তু এরকম কি হয়, চারপাশে এরকম একটা পর্দা দ্বারা আবৃত থাকে, যেটাকে নিউক্লিয়ার পর্দা বলা হয়। ওকে, এরপর কি বলা হয়েছে, যে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। যেহেতু এটা প্রকৃত কোষী প্রাণী, তাই এদের দেহে সকল ধরনের অঙ্গাণু থাকাটাই স্বাভাবিক, এবং অবশ্যই এদের দেহেও কিন্তু রাইবোজোম থাকবে। ওকে, দেখো, এরা খাদ্য গ্রহণ করে শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে। তো ফটোসিনথেটিক বা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কারণ এদের দেহে প্লাস্টিড থাকতে পারে। তো প্লাস্টিড থাকতে পারে মানে কি, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, আর ক্লোরোপ্লাস্ট থাকলে এরা সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। আচ্ছা, এই জিনিসটা আসলে বুঝিয়ে দিই। দেখো, মাইটোসিস কোষ বিভাজন তোমরা নেক্সট অধ্যায়ে পড়তে পারবে। সেখানে দেওয়া আছে যে মাইটোসিস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। সেখানে বলা আছে মাইটোসিসটা আসলে কি। এখানে একটা কোষ ভাগ হয়ে আরো কয়েকটা কোষে যে পরিণত হওয়ার যে সিস্টেম। এর আগে ছিল কি, দেখো, রাজ্য একে সেটা একদম সহজ ছিল। সেটা একটা কোষ, এরকম একটা কোষ থাকে, সেটা কি করে, এভাবে মাঝখান থেকে প্রথমে একটু চাপা হয়, চাপা হয়ে পরে দুটো কোষ এরকম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে সম্পূর্ণ নতুন দুটো কোষের সৃষ্টি করে। এটা হচ্ছিল যে দ্বিবিভাজন প্রক্রিয়া, মানে কি, বিভাজিত হচ্ছে দুটো ভাগে। ওকে, বাট এই যে এখানে মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু দুটো কোষই সৃষ্টি হয়, বাট সেটা একটু জটিল প্রক্রিয়ায়। ওকে, তারপরে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। অর্থাৎ কি, ধরো একটা হচ্ছে দুটো, যদি আমি বলি যে দুটো কোষ এরকম, বাট একটা হচ্ছে কি মেল কোষ, একটা হচ্ছে ফিমেল কোষ। তো দেখতে কিন্তু দুটো কোষই প্রায় সেম, বাট একটা হচ্ছে মেল কোষ, একটা হচ্ছে ফিমেল কোষ। এই ফিমেল কোষ আর মেল কোষ মিলে যখন গ্যামেট সৃষ্টি হয়, তখন সেটা কি হয়, যৌন প্রজনন ঘটে। এইভাবে কিন্তু কোনো ভ্রূণ গঠিত হয় না। এটা ইম্পর্টেন্ট লাইন, যে এখানে কোনো ভ্রূণ গঠিত হয় না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যের যৌন প্রজননে কোনো ভ্রূণ গঠিত হয় না। ওকে, সেটা হবে কি, রাজ্য 2 প্রোটিস্টা। এর উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। অ্যামিবার উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, এটাতে স্টার থাকবে। অ্যামিবার উদাহরণটা প্রশ্ন আসতে পারে যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল, এগুলা কিন্তু সবই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, খেয়াল রাখবা যে এককোষী এবং বহুকোষী শৈবাল কিন্তু হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে তোমাদেরকে যদি বলি যে এখানে দেখো ডায়াটম বা এককোষী শৈবালে, যে এখানে লেখা আছে ডায়াটমও বলতে পারে তোমাদের এককোষী শৈবালের জায়গায়। তবে রাজ্য একেও কিন্তু আছে শৈবাল, তবে এটা কি, নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, এই নামটা কিন্তু খেয়াল রাখবা। পরীক্ষার হলে কিন্তু অনেকে কনফিউজ করে যে কোনটা কোথায় দিব। এককোষী বা বহুকোষী শৈবাল বললে কিন্তু সেটা কি হবে, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, আর যদি ডায়াটম বলে, ডায়াটম বললেও কিন্তু প্রোটিস্টা রাজ্য। আর যদি বলে নীলাভ সবুজ, তখন কিন্তু হবে কি, রাজ্য 1 মনেরা। ওকে, এরপর আসো আমরা যদি যাই রাজ্য 3 ফানজাই। ফানজাই তোমরা সবাই মাশরুম তো চিনোই, তো এই মাশরুমের রাজ্যই হচ্ছে মূলত ফানজাই। তো ফানজাই রাজ্যের অধিকাংশই কি স্থলজ, মৃতজীবী বা পরজীবী। তোমরা কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় বা পচে যায়, তার গায়ে সাদা বা অন্য কালারের যে বিভিন্ন ছত্রাকের মতো যে গঠনগুলো দেখতে পাও, পাউরুটির উপরেও অনেক সময় দেখা যায়। তো ওগুলোই মূলত কি, আসলে ছত্রাক এক ধরনের, এগুলো হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, এগুলা হচ্ছে
স্থলজ মৃতজীবী বা পরজীবী দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলো নিউক্লিয়াস সুগঠিত অবশ্যই, যেহেতু এটা হচ্ছে প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত বা সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত, তাই অবশ্যই নিউক্লিয়াস কি হবে, সুগঠিত হতে হবে। এরপর এদের কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। তো তোমরা মনে রাখবা যে ছত্রাকের শেষে যেমন ক, তাই ক দিয়ে হচ্ছে কাইটিন, অর্থাৎ ছত্রাক বা ফানজাই এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এদের খাদ্য গ্রহণ অবশ্যই শোষণ পদ্ধতিতে ঘটবে, কারণ যেহেতু এরা মৃতজীবী বা পরজীবী অর্থাৎ অন্যের দেহ থেকে খাদ্য নেয়, তাই অবশ্যই শোষণ পদ্ধতিতে ঘটবে। ক্লোরোপ্লাস্ট থাকে না, থাকার প্রয়োজনও নেই, কারণ এরা যেহেতু সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে না, এগুলো অন্যের দেহ থেকে যেহেতু খাবার নেয় তাই। আর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। হ্যাপ্লয়েড মানে বোঝায় এন সংখ্যক স্পোর দিয়ে। এটা পরবর্তীতে যখন আমরা সেকেন্ড অধ্যায় পড়বো তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো এর উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ওকে, পেনিসিলিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, আর সাথে মাশরুম তোমরা সবাই চিনো। ইস্টও অনেকেই দেখে থাকবা, বাসা বাড়িতেও থাকে, তারপর বেকারিতে রুটি পাউরুটি ফোলানোর কাজেও ইস্ট ব্যবহার করা হয়। ওকে, এরপর হচ্ছে রাজ্য 4, প্লান্টি। প্লান্টির মধ্যে মূলত আসলে কি উদ্ভিদ জগৎ নিয়েই আলোচনা করা হয়েছে। মূলত প্লান্টির ভেতরে সম্পূর্ণ উদ্ভিদদেরকে রাখা হয়েছে। এরাও প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। অবশ্যই সালোক সংশ্লেষণকারী হবে এদের বৈশিষ্ট্য। শুধুমাত্র উদ্ভিদরাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদের দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। মনে রাখবা রাজ্য 4 এবং রাজ্য 5 দুই দুই জায়গার প্রাণীদের দেহেই কিন্তু উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান থাকে। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ডিপ্লয়েড, এখানে তোমরা একটা শব্দ পড়েছিলে হ্যাপ্লয়েড, এই যে খেয়াল করো এই জায়গায় একটা শব্দ ছিল হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে শুধু এন, আর ডিপ্লয়েড শব্দটার অর্থ হচ্ছে 2n। ঠিক আছে, এটা সামনে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। তো এরপর দেখো এরা হচ্ছে প্লান্টি রাজ্যের সদস্যরা বা উদ্ভিদরা কিন্তু প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। তোমরা বিভিন্ন টিভিতে বিভিন্ন জায়গায় হয়তো দেখে থাকবে যে পানির নিচেও কিন্তু অনেক গাছপালা জন্মায়, এবং এরকম এরকম অনেক গাছপালা আছে যেগুলো শুধুমাত্র পানির নিচেই থাকে, সেগুলো পানির উপরে কিন্তু আসে না। তো প্লান্টি রাজ্যের সদস্যরা কিন্তু স্থলজ এবং জলজ উভয় হতে পারে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ কি আকার আকৃতি এবং শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের আকার কিন্তু ডিফারেন্ট থাকে। ঠিক আছে, পুং গ্যামেটের আকারগুলো তুলনামূলক ছোট হয়, আর স্ত্রী গ্যামেটের আকারগুলো কিন্তু তুলনামূলক বড় হয়। ওকে, এই যে উদাহরণ সবুজ উদ্ভিদ। তারপর হচ্ছে রাজ্য 5 অ্যানিমেলিয়া, আমরা সবাই যে রাজ্যের অন্তর্ভুক্ত। তো এই রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এদের নিউক্লিয়াস, এরাও সুগঠিত নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী, অবশ্যই বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। যেহেতু আমরা প্রাণীদের যে কোষ, সেই কোষের ভিতরে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না, এবং কোষ গহ্বর থাকে না, বা যদি থাকেও খুবই ক্ষুদ্র আকারের থাকে। ওকে, বাট এই যে রাজ্য 4-এর যে প্লান্টি রাজ্যের যে সদস্যরা আছে, এদের কিন্তু কোষের ভেতরে এই জিনিসগুলো থাকে। এদের কোষ প্রাচীর থাকে, জড় কোষ প্রাচীর থাকে, এদের দেহে অবশ্যই প্লাস্টিড থাকে, কারণ প্লাস্টিডের ভিতরে একটা পার্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা দিয়ে এরা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য গ্রহণ করে। এবং প্লান্টি রাজ্যের সদস্যদের ভেতরে কিন্তু অনেক বড় আকারের কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষে অনেক বড় কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না বললেই চলে, যদিও থাকে খুবই অল্প আকারের, মানে একদম ছোট। প্লাস্টিড না থাকায় কিন্তু এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী। যেহেতু প্লাস্টিড নাই, তাই সূর্যের আলো ব্যবহার করে তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, তাই এদেরকে খাদ্য অন্য কোথাও থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ এরা পরভোজী। এবং কি খাদ্য গলধকরণ করে, অর্থাৎ কি যেহেতু আমরা নিজেদের খাদ্য তৈরি করতে পারছি না, আমাদেরকে খাদ্য খেতে হয়, এটাই। এবং কি দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এই যে যা বলছিলাম যে রাজ্য 4 এবং 5-এ কিন্তু জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল বা উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান।
ঠিক আছে, এটা প্রশ্ন করতে পারে যে কোন দুটো রাজ্যের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। রাজ্য 1, 2, 2, 3, 3, 4, 4, 5। ওকে, তারপর হচ্ছে এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। আচ্ছা, আমি বলি এখানে আসলে কি বুঝেছে, পুরুষদের দেহ থেকে একটা হ্যাপ্লয়েড কোষ এবং স্ত্রীদের দেহ থেকে একটা হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে, যেটা অর্থাৎ কি একজোড়া আমাদের মানে প্রাণীদের দেহে দুজোড়া ক্রোমোজোম থাকে, যার এক জোড়া আসে মায়ের দেহ থেকে, আরেক জোড়া আসে বাবার দেহ থেকে, এবং দুটো মিলিত হয়ে দুজোড়া ক্রোমোজোমের একটা সেট গঠিত হয়। এই জন্য আমরা হচ্ছে সবাই ডিপ্লয়েড প্রাণী। তারপর কি বলছে, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর গঠিত হয়। এটা তোমরা নেক্সট ক্লাসে আরো ভালো জানতে পারবে ভ্রূণীয় স্তর। তো আসলে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। ওকে, তো সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কি কি অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এরপর কি বলছে যে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেছিলেন। ওকে, তো দেখো প্রোটিস্টা তোমরা জানো যে রাজ্য 2 ছিল প্রোটিস্টা। এই প্রোটিস্টাকে কি প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই দুটো রাজ্যে ভাগ করেছিলেন। এটা ইম্পর্টেন্ট না, তবু আসতে পারে যে কে প্রোটিস্টা রাজ্যকে দুটো ভাগে ভাগ করেছিল, অথবা প্রোটিস্টা রাজ্যকে কোন দুটো ভাগে ভাগ করা হয়েছিল। ওকে, প্রোটোজোয়া আর ক্রোমিস্টা। তারপর কি করা হয়েছে, উনি মনেরা রাজ্যকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে নামকরণ করেন। তো আসলে এগুলো কি হয়, চেঞ্জ হতে থাকে। তো উনি আবার এই জীবজগৎকে টোটাল 6টা রাজ্যে ভাগ করেছিল। এগুলো তোমরা আরো উপরের শ্রেণীতে জানতে পারবা এগুলো বিষয়ে। তবে আপাতত যেহেতু তোমাদের বইয়ে 5টা রাজ্য নিয়ে বলছে, তো জাস্ট মনে রাখো। আর যদি বলে যেহেতু এখানে 6টা রাজ্য নিয়ে তথ্যটা দেওয়া আছে, পরীক্ষা এভাবে এমসিকিউতে আসতে পারে যে 6টা রাজ্যে ভাগ করেন কে, তখন কিন্তু হবে কি টমাস কেভলিয়ার স্মিথ। ওকে, তো আসো আজকে এই পর্যন্তই আমাদের পড়া। নেক্সট ক্লাসে শ্রেণীবিন্যাসের ধাপগুলো সম্পর্কে পড়ানো হবে। তো এই যে শ্রেণীবিন্যাসের যে আমরা বিভিন্ন রাজ্য সম্পর্কে জানতে পারলাম, তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে এভাবে আসবে যে বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। ওকে, এমসিকিউতে আসতে পারে যে কে কোন রাজ্যকে ভাগ করেছিল, যেমন 5টা রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দিয়েছিল হুইটেকার। তারপর মার্গুলিস কি করেছিল, সুপার কিংডমে ভাগ করেছিল। এগুলো আসতে পারে। আর এছাড়া যদি প্রশ্ন আসতে পারে যে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, অথবা বলতে পারে যে মনেরা এবং প্রোটিস্টা রাজ্যের মধ্যে উন্নত কে। তাই অবশ্যই মনে রাখবা যে সিরিয়ালে তুমি যত নিচের দিকে যাবা বা যত বেশি রাজ্যের সংখ্যা যার বেশি হবে, যেমন যদি মনেরা রাজ্য সংখ্যা হচ্ছে 1, তাহলে মনেরা হচ্ছে সবচেয়ে দুর্বল রাজ্য। তারপর প্রতিষ্ঠার যেহেতু রাজ্য সংখ্যা 2, তাই প্রতিষ্ঠা হচ্ছে তার চেয়ে একটু ভালো বৈশিষ্ট্যের রাজ্য বা তার চেয়ে একটু ভালো উন্নত। তারপর যদি বলি রাজ্য 3 ফানজাই কিন্তু প্রতিষ্ঠার চেয়েও আরো উন্নত। এরপর যদি বলি প্লান্টি কিন্তু ফানজাইয়ের চেয়েও উন্নত। এবং সবশেষ যেটা অ্যানিমেলিয়া কিন্তু সকল রাজ্যের চেয়ে উন্নত। ঠিক আছে, তো পরীক্ষায় দিতে পারে যে 2টা রাজ্য দিয়ে বলবে যে এই দুটো রাজ্যের মধ্যে কোন রাজ্যের বৈশিষ্ট্যটা উন্নত বা কোন রাজ্যটা উন্নত, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তো অবশ্যই যেটা সিরিয়ালে সবার নিচে থাকবে, যেমন যদি তোমাকে বলে যে ফানজাই এবং প্রোটিস্টার ভিতরে কোনটা উন্নত, তাহলে অবশ্যই প্রোটিস্টা যেহেতু 2 নাম্বার রাজ্য আর ফানজাই যেহেতু 3 নাম্বার, তাহলে ফানজাই অবশ্যই উন্নত রাজ্য। এবং কেন উন্নত, তুমি প্রোটিস্টা এবং ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখে দেখাই দিবা যে এটার বৈশিষ্ট্য এটা, এটার বৈশিষ্ট্য এটা, যে এই কারণে ডিফারেন্স আছে। এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, এরা পারে না, এদের শরীরের গঠন অনুন্নত, এরা কোষ কম, এরা এককোষী, এরা বহুকোষী, তাই এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র নাই, এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র আছে, এরা খাদ্য তৈরি করতে পারে না, এরা পরজীবী। তো এই ধরনের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো লিখে তোমরা দেখিয়ে দিবা যে এই কারণে মূলত এই দুটো রাজ্যের মধ্যে এই রাজ্যটা উন্নত, এই রাজ্যটা অনুন্নত বা কম উন্নত। ওকে, তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শ্রেণীবিন্যাসের যে ধাপ এগুলো পড়বো। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা। আসসালামু আলাইকুম।